আমি একটা রাক্ষস, কখনো ক্রিম খাইনি, আজই প্রথম খেলাম। তা তোমার গোলাপি ঠোঁটের মাখানো ক্রিম। আমি কণ্ঠটা শুনে চমকে যাই, পিছনে ঘুরে দেখি ডেভিলটা আমার পিছনে দাঁড়িয়ে। আমি লজ্জায় চোখ নামিয়ে ফেলি। জানো, তোমার ঠোঁট থেকে ক্রিম লিক করার সময় আমার ইচ্ছে হয়েছিল তোমার ঠোঁট দুটো। আমি সাইফের কথা শুনে লজ্জায় লাল হয়ে যাচ্ছি। কি বলছে ডেভিলটা? আমায় মেরে ফেলবে নাকি? হঠাৎ দরজায় ঠক ঠক শব্দে আমি উপরে তাকিয়ে দেখি আজব, ডেভিলটা কই? চারপাশে চোখ বুলালাম, পুরো রুম খালি, কেউ নেই, আর দরজাও তো বন্ধ। তাহলে কি আমি এতক্ষণ তাকে কল্পনা করেছি? রুমে ঢোকার সময় তো কেউ ছিল না। দরজায় আবারও জোরে জোরে নক করছে কেউ। আমি গিয়ে দরজা খুলে দিতেই আবারও অবাক। আপনি? জি জি, আমি। আমি চুপ করে তাকিয়ে আছি। আমার সামনে একটু চুটকি বাজিয়ে বলল, ও হ্যালো, কোথায় হারিয়ে গেলা? সত্যিই তো, আমি এতক্ষণ কল্পনায় ডেভিলটাকে ভাবছিলাম, কারণ ডেভিলটা তো এতক্ষণ আমার সামনে। যে ডেভিলটাকে রুমে দেখিয়েছিলাম, এটা কি সেই, নাকি দুইটা ডেভিল? আমি আবার রুমটা পরখ করে নিলাম, না কোথাও ডেভিল নেই। ডেভিল তো আমার সামনে, সে তো রুমের বাইরে থেকে এসেছে। ডেভিল একটাই। আমি বিড়বিড় করে বললাম, আমি আসলে আস্ত একটা গাধি। আর নিজেই নিজের মাথায় একটা হাত দিয়ে বাড়ি দিলাম। এতদিন পর তাহলে বুঝলে? ভেংচি কেটে ওয়াশরুমে ঢুকে মুখ হাত ধুয়ে নিলাম। বের হয়ে দেখি ডেভিলটা দাঁড়িয়ে আছে। ঝটপট সব শেষ করে নিচে আসো, মেহমানরা এসে গেছে। আর তুমি নিচ থেকে এসেছো কখন হলো? এসে দেখলাম তো কিছুই করনি। কি করছো এতক্ষণ রুমে? সব তো আপনার জন্যই হলো। আপনি আমার মুখে ক্রিম লাগিয়েছেন কেন? কথা না বাড়িয়ে জলদি নিচে চলো। কথা আমি বাড়াই না, আপনি বাড়ান। আর জলদি পারবো না, দেরি হবে। দেরি দেরি বুঝি না, 5 মিনিট সময় দিলাম, এরই মধ্যে যেন নিচে দেখি। আমি কি রোবট নাকি? ডিভাইস চালু করে দিবেন আর 5 মিনিটেই রেডি? দেরি হবে আমার। উফ, ডিস্টার্ব করেন না তো, যান এখান থেকে। সাইফ আমার দুই বাহু চেপে ধরে বলল। 5 মিনিট থেকে যদি একটু লেট হয় না তাহলে কিন্তু খবর আছে বলে দিলাম। সাইফ বেরিয়ে গেল। ডেভিল, রাবিশ, বান্দর, ইডিয়েট, খরুস, হারামি, সব সব তুই খালি নিজের হুকুম চালাবে আমার উপর। আমি কি তোর সেনাপতি যে সব সময় তোর হুকুমের অপেক্ষায় থাকবো? আর তুই যে রাজা, কোন দেশের রাজা তুই? কোন রাজ্যের রাজা? ও আচ্ছা, তুই তো সত্যিই রাজা, ডেভিল রাজ্যের রাজা, ডেভিল রাজা। তোকে তো আমি দেখে নেব। নইলে আমার নামও সানিয়া না। আবার সাজুগুজু করে নিচে গেলাম। ভাবি, আপু আর সাইরা এসেছে, তাদের জড়িয়ে ধরলাম। সাইরা তো আমায় ছাড়ছেই না, আমাকে নাকি খুব মিস করেছে। বাসায় থাকতে তো খালি ঝগড়া আর ঝগড়া। বেচারি কত মার খেয়েছে আমার হাতে। দেখো আজ কিনা আমায় কত ভালোবাসছে। আসলে ভাই বোনের ভালোবাসা তো ঝগড়ার মধ্যেই লুকিয়ে থাকে। ভাবিরা আর আপু মাকে সালাম জানালো। সাইফও সবার সাথে কথা বলল। এক পর্যায়ে ভাবি আমার রুম দেখার কথা বললে তাকে নিয়ে রুমে এলাম। আপু আর সাইরাও আসলো। সামিহা এসে সবাইকে নাস্তা খেতে নিচে যেতে বলল। আপু, সাইরা, আমার বড় ভাবি নিচে গেলেও ছোট ভাবি আমার হাত ধরে টেনে বসিয়ে দিল। বলল একটু পরে যেতে। সব কি ঠিকঠাক হয়েছে? খুশির খবর কি পাবো? উফ, কি শুরু করলো ভাবি, বলো তো। সানিয়া, আমি কিন্তু সিরিয়াস। সব সত্যি সত্যি বল, কি হয়েছিল? তোমার কি একটুও লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? এসব কি জিজ্ঞেস করছো তুমি? তুই কি কিচ্ছু বুঝিস না? তোদের মধ্যে কি কিছুই হয়নি? কিছু হয়নি মানে কি? ন্যাকা না সেজে সব খুলে বল। তোর ভাইয়া তো আমাকে বাসর রাতে। কথাটা শেষ করতে না দিয়ে বললাম, শোনো ভাবি, আমরা কিন্তু তোমাদের মতো এত ইডিয়েট না, আর বেহায়াও না। কি বলছিস কি তুই সানিয়া? তাহলে কি সাইফ তোকে এখনো টাচ করেনি? চোখ কপালে তুলে। মানে? তোকে কিস টিসও করেনি? আমার রাগ ভীষণ পর্যায়ে চলে গেল। এগুলো কি কোনো প্রশ্ন? ডেভিলটা তো আমাকে জোর করে কিস করেছে। সাইফের বাচ্চা সাইফ, তোকে তো আমি কুচি কুচি করে ফেলবো। ছি সানিয়া, ছি। তুই সাইফকে তুই তুই করে বলিস? স্বামীকে কেউ তুই করে বলে? শিট, ভাবিটা তাহলে শুনেই ফেললো। না মানে, মানে মানে করছিস কেন? যেটা বলেছি সেটার উত্তর দে। মানে ভাবি বলছিলাম কি, আমি ওকে তুই তুই করে বলি না তো।
তবে রাগের বসে তুই শব্দটা বেরিয়ে যায়। তুই এখন আগের মতো না, তোর এখন বিয়ে হয়েছে, স্বামী আছে, সংসার আছে, বদ অভ্যাসটা বাদ দে। এরই মধ্যে সামিহা আবার এসে আমাদের ডাকছে। আমি আর ভাবি নিচে গেলাম, সবাই একসাথে নাস্তা করলাম। এরপর একটু পর লাঞ্চটাও সেরে নিলাম সবার সাথে। আজ কিন্তু আমি ভাবির পাশেই বসেছি, তাই পেট ভরে খেয়েছি, নইলে তো ওই ডেভিলটার জন্য ঠিকমতো খেতেও পারি না। ঝোলের সাগর বানিয়ে দিবে। এত মেহমানের ভিড়েও বারবার সাইফের সাথে আমার চোখাচোখি হচ্ছে। আমি তো একটা জিনিস খেয়ালই করিনি, সাইফের খোঁচা খোঁচা দাড়িতে একটা কাটিং দিয়েছে। কিন্তু কখন? কাটিংটাতে সাইফকে যা মানিয়েছে না, আমি তো একদম ফিদা। ছেলেদের চাপদারি প্রথম থেকেই আমার পছন্দ। ওই যে স্টার প্লাসের সিরিয়াল মাহাব্বতিন এর নায়িকা ঈশিতা, ওর রিয়েল হাজবেন্ডের দাড়ির কাটিংটা আমার খুব পছন্দ। আজ তো আমার ডেভিলটারও দেখছি তেমন কাটিং দেওয়া। সবাই গল্প করতে করতে কাটিয়ে দিলাম অনেকক্ষণ। বিকেল গড়িয়ে এলো, সবার সাথে গল্প করতে আমার খুবই ভালো লাগছিল। কিন্তু এখন সবাই চলে যাবে, আমি আবার একা হয়ে যাব, তাই মন জ্বলছে। তারপরও হাসি মুখে সবাইকে বিদায় দিলাম। রুমে এসে মোবাইলটা ড্রয়ারের ওপর রেখে বিছানায় গা এলিয়ে দিলাম। হঠাৎ ডেভিলটা পাশে ধপ করে শুয়ে পড়ল। আমি তার দিকে রাগী চোখে তাকালাম। সেও আমার দিকে তাকিয়ে ইশারায় বলল কি। আমিও মাথা ঝাঁকালাম, কিছু না। তারপর সাইফ বলল, জানো ছোট ভাবিটা খুব ভালো। আমি অবাক হয়ে, কেমন ভালো? সাইফ এবার একপাশ হয়ে হাতের উপর মাথা রেখে আমার দিকে একটা ডেভিল মার্কা হাসি দিয়ে বলল, ভাবি যাবার আগে বলেছে খুব শীঘ্রই যেন তাকে মিষ্টি মুখ করায়। আমি লাফিয়ে উঠে বসলাম। সাইফের মুখে কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠল। সাইফও উঠে বসলো, আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে। তাকিয়ে বলল, আমাদের বাসর তো এখনো হলো না, তবে তুমি যদি রাজি থাকো আজই। আমি সাইফের কথাটা না শুনেই রুম থেকে হুড়মুড় করে বেরিয়ে সামিহার রুমে চলে এলাম। পুরো শরীরটা কাঁপছে। এভাবে কেউ বলে নাকি? লজ্জা করে না বুঝি আমার? আর একটু হলেই তো মরেই যেতাম। আর ভাবির কথা কি বলবো, বেহায়া একটা। সামিয়াও ঘুমোচ্ছে, আমিও সামিয়ার পাশে শুয়ে পড়লাম। আর ডেভিলটার কথা ভাবতে ভাবতে ঘুমের সাগরে তলিয়ে গেলাম। ঘুম থেকে উঠেই দেখি সামিহা পাশে নেই, বোধহয় ওয়াশরুমে গেছে। পানির শব্দ শোনা যাচ্ছে। দেয়াল ঘড়ির দিকে চোখ যেতেই আমি অবাক। 8:32 বাজে। আজ তো ডিনার আমার বানানোর কথা ছিল। আমি রুমে গিয়ে জলদি ফ্রেশ হয়ে নিচে গেলাম। রুমে ডেভিলটা ছিল না, বোধহয় বাইরে গেছে। মা আর ময়না টিভি দেখছিল। আমাকে দেখে মা বলল, ঘুম কেমন হলো? জি ভালো। তোমার শরীর খারাপ লাগছে নাকি? না তো, কেন বলছেন? ময়না বলল তুমি নাকি স্বামীহার রুমে ঘুমোচ্ছ, আর অবেলায় ঘুমিয়েছো, তাই ভাবলাম শরীর খারাপ না তো আবার। না মা, আমি ঠিক আছি। ডিনারটা রেডি করতে হবে বলেই কিচেনের দিকে পা বাড়াতে মা বলল, তুমি পারবে তো? মা পারবো। তারপর রান্নাঘরের সাথে যুদ্ধ করে হাজার মেহনতের সাথে ডিনারটা তৈরি করলাম। ঘড়িতে দেখলাম 11:19 বাজে। ময়না অনেকবার এসেছিল কিচেনে আমাকে হেল্প করতে, কিন্তু আমি তাকে পাঠিয়ে দিয়েছি। রান্না শেষে আমি নিজেই সব টেবিলে সাজিয়ে ময়নাকে বললাম সবাইকে ডেকে দিতে। যথাসময়ে সবাই হাজির। ডেভিলটাও আসলো। সে বাসায় কখন এসেছে আমি তো দেখিনি। সাইফ টেবিলে ডিনার রেডি দেখে আমার দিকে ভুরু নাচিয়ে তাকালো। আমিও ঢং দেখিয়ে মুখ ফিরিয়ে নিলাম। বাবা, মা, সামিহা আর আমার ডেভিলটা চেয়ার টেনে বসলো। ডেভিলটা বাটি থেকে ঢাকনা সরিয়ে বাঁকা চোখে আমার দিকে তাকিয়ে বলল, আজ ডিনারে এগুলো চলবে? সবাই বাটির দিকে দেখছে, সামিহা আমার দিকে তাকিয়ে। ডাল আর আলু ভর্তা ছাড়া কি তুমি আর কিছু পারো না? নিচের দিকে তাকিয়ে না সূচক মাথা ঝাঁকালাম। বাবা আর মা একটা হাসি দিয়ে খাওয়া শুরু করলো। ভর্তা নাকি খুব ঝাল হয়েছে। সামিহা আর ডেভিলটা বারবার পানি খাচ্ছে। বাবা আর মা বলেছে রান্নাটা মজা হয়েছে, তবে সামিহা বলছে খুব ঝাল হয়েছে। আর ডেভিলটা কিছু বলল না। সবার খাওয়া শেষে আমি কিচেনে থেকে অন্য বাটিটা নিয়ে এলাম। নতুন বউকে নাকি মিষ্টি জাতীয় কিছু রাঁধতে হয়, ভাবির কাছ থেকে শুনেছিলাম, তাই বুদ্ধি করে পায়েস রেঁধেছি, তাও ইউটিউব থেকে দেখে।
আম্মু থেকে শিখেছিলাম, তবে ইনগ্রিডিয়েন্টস গুলা ভুলে গিয়েছিলাম। সবাইকে পায়েস বেড়ে দিলাম। ডেভিলটার সামনে পায়েসের বাটি দিতেই সে হাঁ করে আমার দিকে তাকিয়ে রইল। মনে হয় খুবই অবাক হয়েছে। সে ভাবছে আমি কখনোই পায়েস রাখতে পারি না, নইলে এভাবে তাকিয়ে আছি কেন। ভাবি তুমি তো প্রথমে ঝাল খাওয়ালে, এরপর মিষ্টি। সবাই খাওয়া শেষে যার যার রুমে চলে গেল। আমি কিছুই খেলাম না, পায়েস খেয়েই রুমে চলে এলাম। জীবনে প্রথম রান্না করলাম, তেমন কিছুই পারি না, তবে বাবা মা খুবই ভালো, কিছুই বললো না আমাকে। ডেভিলটা সোফায় বসে বসে মোবাইলে কি যেন দেখছে। আমি ফ্রেশ হয়ে এসে দেখি সে এখনো মোবাইল নিয়ে ব্যস্ত। তাই আমি চুপি চুপি কাছে যেতেই সে মোবাইলটা সরিয়ে নিল আর আমায় টান মেরে সোফায় বসিয়ে দিল। চুপি চুপি কারো জিনিস দেখা ঠিক না কিন্তু। দেখতে পারলাম কই, তার আগেই তো আপনি বুঝে গেছেন। এই গোলাপি, ডিনার কি আজ তুমি বানিয়েছো? ইয়েস আই অ্যাম। তুমি কি ডাল ভর্তা ছাড়া কিছুই করতে পারো না? পারি তো, কি পারো? ভাত ডাল ভর্তা আর ডিম ভাজতে পারি, তবে তেলকে খুব ভয় পাই। ও, ও, তাহলে কি আমাকে সারা জীবন এই ডাল ভর্তা আর ডিম দিয়ে চালাতে হবে? পায়েস আর চাও করতে পারি। এবার জানতো আমার সিটে আমি ঘুমাবো। আমি খুবই ক্লান্ত, ঘুমাবো এখন। সাইফ তার পকেট থেকে এতগুলো চকলেট নিয়ে আমার হাতে দিল। আমি খুশিতে টগবগ হয়ে বললাম, ওয়াও, এতগুলো চকলেট! চকলেট তোমার খুব পছন্দ তাই না? খুব পছন্দ, তবে আপনি জানলেন কেমনে? আমি জানি না। তাই চকলেট দিলেন যে? এগুলো সাইরা তোমায় দিতে বললো। সাইফ বিছানায় শুয়ে পড়লো। আমি কত খুশি হয়েছিলাম, ভেবেছিলাম ডেভিলটা আমার জন্য এনেছে, কিন্তু সাইরা দিয়েছে শুনে মনটা খারাপ হয়ে গেল। চকলেট খাওয়ার মুডটাই নষ্ট হয়ে গেল। চকলেটগুলো ড্রয়ারে রেখে মোবাইলটা নিয়ে লাইটটা অফ করে সোফায় শুয়ে পড়লাম। সাইরা বলেছিল মোবাইলটা আম্মু ভাইয়াকে দিয়ে ঠিক করিয়েছে, ফ্ল্যাশ মেরে আমার সব ছবি গান অ্যাপস ডিলিট করে দিয়েছে। তবে সাইরার মেমোরিটা মোবাইলে লুকানো আছে, একটা নাম্বার পর্যন্ত নেই, সব ডিলিট হয়ে গেছে। অজানার নাম্বারটাও নেই। একটা ভালো লাগার মানুষ হারিয়ে গেল। সাইফের দিকে তাকাতেই দেখি সে ঘুমিয়ে গেছে। সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে, এখন কি শান্তিতেই না ঘুমোচ্ছে। মোবাইলে একটা গান প্লে করে দিলাম, আর গান শুনতে শুনতে আমিও ঘুমিয়ে পড়লাম। চোখ মেলেই আমি লাফিয়ে উঠলাম। এমা, আমার গায়ে আবার কি পড়লো? কোথা থেকে পোকা এসে যেন আমার মুখের উপর পড়েছে। আরে, এটা তো প্রজাপতি! আমি তো ভয় পেয়েই গেছিলাম। সকাল হয়ে গেছে, ব্যালকনির দরজাটা খোলা, সেখান দিয়ে এই প্রজাপতিটা এসেছে বোধহয়। হঠাৎ ডেভিলটা বলে উঠল, আজব তো, সকাল সকাল এভাবে চিৎকার কেন করছো? কি সুন্দর ঘুমটা নষ্ট করে দিলে। আমি ডেভিলটার দিকে তাকালাম। তিনি এখনো শুয়ে আছে, কম্বলের ভিতর থেকে মুখটা বের করে কথাগুলো বলল। চিৎকার করবো না তো কি নাচবো? আমার মুখে প্রজাপতি পড়েছে। আমি ভয় পেয়ে গেছি। ব্যালকনির দরজা খোলা রেখেছেন কেন? সেখান দিয়েই তো প্রজাপতি রুমে ঢুকেছে। ভাগ্যিস তোমার মুখের ভিতরে ঢোকেনি। যেভাবে হা করে ঘুমাচ্ছিলে ভেবেছিল তার বাসা টাসা হবে। একটা হাসি দিয়ে সাইফ কম্বলের ভিতর মুখটা ঢুকিয়ে নিল। কি এত বড় কথা? আমি হাঁ হয়ে ঘুমাচ্ছিলাম। ডেভিল কোথাকার! দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। খুব সুন্দর ঘুম তাই না? আমি কম্বল উল্টিয়ে জগ থেকে অর্ধেক পানি সাইফের মুখে ঢেলে দিলাম। সাইফ এমন কাণ্ডে প্রচুর রেগে গেল। আমি পালিয়ে আসার আগেই সে আমাকে আটকে ফেললো। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে পানি ঢাললে? তার চোখে খুব রাগ দেখে আমার তো ভয়ে প্রাণ যায় যায় অবস্থা। নে, এতটা রেগে যাবে জানলে আমি কখনোই পানি ঢালতাম না। সাইফ আমাকে দাঁড় করিয়ে বলল, এখান থেকে এক পা নড়লে না, কিন্তু তোমার কপালে খারাপই আছে। তাও আমি আসছি। সাইফ ওয়াশরুমে চলে গেল। আমার তো ভয়ে হাত পা কাঁপছে, না জানি কি আছে আজ কপালে। একটু পরেই সাইফ বালতি ভর্তি পানি এনে আমার গায়ে ঢেলে দিল। তারপর বলল, এখান থেকে তুমি যতটা আমায় দেবে তার থেকে 4 গুণ আমি তোমায় দেবো গোলাপি। সাইফ সাইকেল এক্সারসাইজে গিয়ে সাইকেল চালাচ্ছে, আর আমি হাবলার মতো দাঁড়িয়ে আছি। পুরো কাক ভেজা হয়ে গেছি, মুখ বেয়ে গলা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। রাগে গা জ্বলছে। আমি তো তার উপর সামান্য পানি ঢেলেছি,
আর সে আমার উপর এক বালতি। আর কিছু করার নেই, তাই শাওয়ারটা সেরে নিলাম। নিচে গিয়ে সবাই একসাথে ব্রেকফাস্ট করলাম। মা বলল আমাদের নাকি দাওয়াত আছে, বড় ফুপি, ছোট ফুপি আর নানু বাড়িতে। আজ বড় ফুপির বাসায় দাওয়াত। মা বলল সামিহা আমাকে আর সাইফকে যেতে। আমি শাড়ি পরে হালকা সেজে রেডি হলাম, তবে একটা সমস্যায় পড়েছি। ব্লাউজের পেছনের ফিতাটা বাঁধতে পারছি না, আমার হাতটা ততটা পেছোতে পারছে না। তারপরেও অনেক চেষ্টা করছি। হঠাৎ কারো স্পর্শে আমি কেঁপে উঠি। আয়নাতে দেখা যাচ্ছে আমার ডেভিলটাকে। সাইফ আমার চুলগুলো সরিয়ে এক পাশে সরিয়ে দিল, তারপর ফিতাটা বেঁধে দিচ্ছে। পিঠে তার হাতের স্পর্শে আমি পাগল হয়ে যাচ্ছি। এই প্রথম কোনো ছেলে আমার পিঠ স্পর্শ করলো, তাও আমার ভালোবাসার মানুষটা। সাইফ আমার সাথে ম্যাচিং করে আকাশি কালারের শার্ট পরেছে, বরাবরের মতোই খুব হ্যান্ডসাম লাগছে। সাইফ আমার কানের কাছে এসে বলল, এই গোলাপি, তুমি দেখছি কিছুই পারো না, শুধু ঝগড়া করতেই পারো। সাইফ পিছন থেকেই আমাকে জড়িয়ে ধরলো। একটা হাত শাড়ির ভেতর ঢুকিয়ে পেটে রাখতে আমি কাঁপাকাঁপি শুরু হলো। ভেতরে তুফান চলছে, মনের সাগর উত্তাল হয়ে গেছে। পারবো না আর নিজেকে কন্ট্রোল করতে। সাইফের মুখটা আমার কাঁধে রাখতেই সাইফের ফোনটা বেজে উঠল, আর এই সুযোগে আমি সাইফকে সরিয়ে দিয়ে অন্য পাশে চলে এলাম। সাইফ আমার দিকে তাকিয়ে ফোনটা পিক করলো, তারপর রুম থেকে বেরিয়ে যায়। কিন্তু সাইফ যেতে যেতে যে নামটা আমি শুনলাম, আমার তো মুহূর্তেই মধ্যেই মেজাজটা খারাপ হয়ে গেল। এতক্ষণ তো সব ঠিক ছিল, কেন শুধু শুধু এই জুইটা ফোন দিল? এমন সময় ওই শাকচুন্নি জুইটা, আমি তোকে ছাড়বো না, তোকে যদি সামনে পাই না কুচি কুচি করে ফেলবো। সালাদ বানিয়ে আমার ভাইয়ার ডগি কোকোকে খাওয়াবো। সামিহা রেডি হয়ে আমাকে নিতে এসেছে। তার ভাই নাকি গাড়িতে ওয়েট করছে নাকি জুইয়ের সাথে ফোনে প্রেম করছে। বিয়ে করবে একজনকে আর প্রেম করবে আরেকজনের সাথে, লুচু একটা। হঠাৎ আমার মোবাইলে টোন বেজে উঠল। আমি ফোনটা রিসিভ করতেই রীতিমতো অবাক হলাম। কণ্ঠটা যে আমার খুবই পরিচিত। সানিয়া, আমার কথা শোনো। আমি জানি সাইফের সাথেই তোমার বিয়ে হয়েছে। সাইফ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্যই তোমাকে বিয়ে করেছে। সে তো জুঁইকে ভালোবাসে, সেটা তুমিও জানো। তোমার সাথে আমার ব্রেকআপ হয়েছে এটা সাইফ জানতো, আর ও শুধু শুধু কেন তোমার কাছ থেকে আমায় কেড়ে নিতে চাইবে? বরং সাইফ জানতো না যে আমার সাথেই সাইফের বিয়ে ঠিক হয়েছে। ইনফ্যাক্ট আমিও জানতাম না যে সাইফই আমার বর হবে। আব্বুর ইচ্ছেতেই আমি বিয়ে করেছি। আর জাহাদ, তুমি আমাকে ডিস্টার্ব করো না, আর কখনো আমাকে কল দিবা না, আমার সাথে কথা বলার চেষ্টাও করবা না। প্লিজ সানিয়া, আমার কথাটা শোনো। রাখছি আমি। প্লিজ সানিয়া, রেখো না। আমার একটা কথা শোনো। কি বলবা তাড়াতাড়ি বলো। আই লাভ ইউ সানিয়া, আমি তোমাকে আজও ভালোবাসি। এই ফালতু কথাটা বলার জন্যই তুমি আমায় ফোন দিয়েছো? জাহাদকে আর কিছু বলার সুযোগ না দিয়েই আমি ফোনটা কেটে দিলাম। সে যদি আবারও কল দেয় তাই সুইচ অফ করে রাখলাম। সামিহা আবার এসে বলল, উফ ভাবি, তাড়াতাড়ি এসো, ভাইয়া রেগে গেছে খুব। তো দেরি করছো কেন তুমি? প্লিজ চলো ভাবি। চলো। বাসা থেকে বের হয়েই গাড়িতে ডেভিলটাকে ড্রাইভিং সিটে বসা দেখলাম। সানগ্লাসও লাগিয়েছে। গাড়ির কালারটা খুবই সুন্দর, অ্যাশ কালার, আমার পছন্দ। ল্যান্ড ক্রুজার। সানগ্লাস খুলে ডেভিলটা বলল, এতক্ষণ লাগে আসতে? আমি তার কথায় পাত্তা না দিয়ে সামিহার সাথে পেছনে বসলাম। সামিহা আমায় ধাক্কা দিয়ে বলল, ভাবি তুমি সামনে বসো, যাও ভাইয়ের পাশে বসো। না থাক, আমি এখানেই ঠিক আছি। তোমাদের দুজনের কমন সেন্সের তো খুব প্রশংসা করতে হয়। দুজনেই তো মহারানীর মতো পিছনে গিয়ে বসলে আমাকে ড্রাইভার বানিয়ে। বাবা, ভালো তো, খুব ভালো। সামিয়া আমার দিকে তাকিয়ে বলল, ভাবি তোমাকে বলেছিলাম না সামনে বসতে, এত কথা শুনতে হলো। যাও তুমি সামনে বসো। আমাকে ঠেলে বাইরে বের করে দিল সামিহা। সাইফ ভেতর থেকেই দরজা খুলে দিল। আমি গিয়ে সামনে বসলাম। তারপর সাইফ দরজাটা বন্ধ হয়নি বলে আমার উপর দিয়ে ঘেঁষে দরজাটা বন্ধ করলো। আজব তো। তারপর বলল, সিট বেল্ট বেঁধেছো? না, বাধা লাগবে না। বললেই হলো নাকি?
আবার আমার গা ঘেঁষে ওপাশ থেকে সিট বেল্ট নিয়ে বেঁধে দিল। আর সিট বেল্ট লকে ঢুকানোর সময় আমার পেটে একটা চিমটি দিল। আউচ! কি হলো সানি, মশার কামড় খেলে নাকি? হয়েছে ভাবি, তুমি ঠিক আছো তো? ঠিক আছি, তবে একটা মশা কামড় দিছে। সামিহা বুঝতে পারলো না মশা কামড় দিয়েছে মানে। তেমন কিছু না। সাহেব মিটমিটে হাসছে। কি আজব ছেলে রে বাবা, এত গা ঘেঁষতে চাই কেন? লুচু একটা, বারবার বাহানা দিয়ে গা ঘেঁষছে। গাড়ি স্টার্ট দিল, ডেভিলটা গান প্লে করলো। গানটা চলছে আর ডেভিলটা বারবার আমাকে দেখছে। আমারও রাগ লাগছে, সে বারবার আমাকে এভাবে দেখছে কেন? সে তো জুইকে ভালোবাসে, তাইলে আমাকে দেখার কি আছে? সে আমাকে বাঁকা চোখে দেখছে আর আমি সেটাও খেয়াল করছি, তবে তার দিকে তাকাচ্ছি না। রেগে আছি খুব তার উপর, কারণ তার ক্লোজ ফ্রেন্ড যাহাদের মুখে শুনলাম সাইফ জুইকে ভালোবাসে, শুধু তার মায়ের পছন্দের জন্যই আমায় বিয়ে করেছে। যাহাদের কথাগুলা মাথায় ঘুরপাক খাচ্ছে, ফেলতে পারছি না আর ভুলতেও পারছি না। সে কেন আমায় বিয়ে করলো? জুইকে করলেই তো পারতো, কেন আমার জীবনটা নষ্ট করলো? সাইফের কাছেই তো শুনলাম জুই তার নানু বাড়ি সিলেট গেছে। সাইফের সাথে যে আমার বিয়ে হয়েছে সেটা জুই জানে না। যদি জুই আসে আর সাইফ জুইকে বিয়ে করতে চায়, না না, আমি উল্টা পাল্টা কি সব ভাবছি। নিজের জিনিস আমি কখনোই জুইকে দিব না। সাইফ শুধু আমার, শুধুই আমার। আমি সাইফকে আর কারো হতে দিব না, তাহলে জোর করে ছিনিয়ে নেব। হঠাৎ গাড়ির ব্রেক কষতে আমি ভাবনা থেকে ফিরে আসি। গাড়ি পেট্রোল পাম্পের সামনে এসে থেমেছে। ডেভিলটা গাড়ি থেকে নেমে বলল, তোমার জন্য কিছু? মেজাজ এমনিতে খারাপ, তার উপর আমার ঢং করে জিজ্ঞেস করছে তোমার জন্য কিছু? যত সব, আমার জন্য না, সব তোর জুইয়ের জন্য। নে ডেভিল কোথাকার। ও ম্যাডাম, কি ভাবছেন? চমকে উঠি, কিছু না, আমার কিছু চাই না। ও রিয়েলি? তারপর সাইফ চলে গেল। কি হয়েছে তোমার? তোমার এমন মন মরা লাগছে কেন? আসার আগে তো অনেক হাসি খুশি ছিলে। কই কিছু হয়নি তো, আমি একদম ঠিক আছি। সাইফ এসে গাড়িতে বসে ধপ করে দরজা লাগিয়ে দিল, তারপর প্যাকেটটা সামিহাকে দিল। গাড়ি স্টার্ট দিয়ে আবার গান প্লে করলো। এবারও ডেভিলটা আমার দিকে বাঁকা চোখে তাকাচ্ছে, আর সানগ্লাসটা কখনো চোখের উপরে আবার কখনো চোখের নিচে করে আমাকে দেখছে আর হাসানোর চেষ্টা করছে। সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। সামিয়া আমাকে একটা চিপস দিল, আইসক্রিমও দিতে চেয়েছিল, তবে আমার মুড ছিল না, তাই নেইনি। জোর করাতে শুধু চিপসটাই নিলাম। প্যাকেট খুলে কয়েকটা মুখে দিতেই ডেভিলটা বলল, তোমার হাত থেকে খেতে খুব মজা লাগছে, প্লিজ দাও না। না আর দিব না। প্লিজ জানি, আর একটা দাও না, শুধু একটা। ঠিক আছে, একটা কিন্তু। হুম। আমি চিপস সাইফের মুখে দিতেই সে কামড় দিয়ে আমার আঙুল ধরে ফেলে। আমার বুক ধরফরিয়ে উঠল। আহ, সাইফ লাগছে তো, ছাড়েন। সাইফ ছাড়ছেই না, আমার আঙুল চুষছে। আর আমি পাগল হয়ে যাচ্ছি। এই গাড়ির মধ্যে এসব কি শুরু করলো? আমি সাইফের মুখ থেকে আঙুল সরিয়ে নিলাম। উফ, চিপসটা থেকেও তোমার আঙুলটা খুব টেস্টি। পাগল নাকি তাই বলে আঙুল খেয়ে নেবেন? ইচ্ছে করছে তো খেয়েই ফেলতে। আপনি কি রাক্ষস যে আমায় খাবেন? আর মানুষকে কি খাওয়া যায়? কখনো তো দেখিনি। আমি খাবো, তুমি দেখতে চাও? তবে এখন না, যখন সময় হবে তখন দেখবা। আমরা পৌঁছে গেলাম বড় পুপির বাসায়। খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম। তাইরা আপু খুব ভালো, তার সাথে অনেক মজা করলাম। তাইরা হচ্ছে বড় পুপির মেয়ে। বড় পুপিও খুব ভালো। পুপি খুব জোর করলো রাতে থাকার জন্য, কিন্তু সাইফ আপত্তি জানালো। তাই সন্ধ্যায় আমরা রওনা দিলাম। আসার সময় পুপি আমার হাতে 5,000 টাকা গুঁজে দিল। আমি নিতে না চাইলে জোর করে দিল। সামিহাকেও দিল, কিন্তু সামিহার টাকাটা আমার ডেভিলটা কেড়ে নিয়েছে। এমন খাটাস কি থাকে? নিজের ছোট বোন থেকেও কি টাকা ছিনিয়ে নেয়? বাসায় এসেই ফ্রেশ হয়ে আমি শুয়ে পড়লাম। খুবই ক্লান্ত লাগছে। শোয়ার সাথে সাথেই রাজ্যের ঘুম আমায় গ্রাস করলো। হঠাৎ কেন জানি আমার খুব ঠান্ডা লাগছে, মনে হচ্ছে কেউ আমায় ভিজিয়ে দিচ্ছে।
চোখ খুলতেই দেখি ডেভিলটা জগ হাতের সামনে দাঁড়িয়ে আছে। আমার পুরো শরীর ভেজা, ঠান্ডায় কাঁপছি, আর ফ্যানটাও ফুল স্পিডে চলছে। এমন ভাবে কাঁপছি, কথাও বলতে পারছি না। এসবের মানে কি সাইফ? এতক্ষণ ডাকছি শুনুনি কেন? এত দেরিতে ঘুম থেকে উঠলে কি চলবে? পানি ঢাললেন কেন আমার গায়ে? আর ফ্যানটাও স্পিডে দিলেন কেন? আমার যে খুব ঠান্ডা লাগছে, প্লিজ বন্ধ করুন। গতকাল তুমি আমার ঘুম নষ্ট করেছো, আজ আমি তোমার ঘুম নষ্ট করলাম। হিসাব বরাবর। কাঁপতে কাঁপতে আমি ফ্লোরে পড়ে যাচ্ছিলাম। সাইফ আমাকে ধরে ফেলে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আমার খুব ঠান্ডা লাগছে। আমি আর কিছু চোখে দেখছি না, সব ঝাপসা দেখাচ্ছে। তবে সাইফ যে আমায় খাটে শুয়ে কম্বল দিয়ে জড়িয়ে দিল, সেটা আমি বুঝতে পারলাম। তারপর আর কিছু মনে নেই, জ্ঞান হারিয়ে ফেলি। যখন চোখ খুললাম, আমি নিজেকে সাইফের বুকে আবিষ্কার করলাম। সাইফ আমায় খুব শক্ত করে জড়িয়ে আছে, আর আমি সাইফের বুকের সাথে লেপ্টে আছি। একটু নড়লেই সে উঠে যাবে, তাই চুপটি করে কিছুক্ষণ ডেভিলটাকে আর চোখে দেখলাম। সে গভীর ঘুমে মগ্ন। তার বুকের মাঝে নিজেকে এভাবে দেখে আমার খুব লজ্জা করছে। আমি একটু নড়তেই সে চোখ খুলে। আমি তার হাত সরিয়ে বিছানা থেকে উঠে যাই, নিজের কাপড় ঠিক করি। কাপড়? এ কাপড় এলো কোথা থেকে আমার গায়ে? আমি তো শাড়ি পরেছিলাম, তাহলে 3 পিস পরা কেন আমি? আমার এইটুকু মনে আছে যে আমি ঠান্ডায় জ্ঞান হারিয়ে ফেলি। তার মানে আমার জ্ঞান না থাকা অবস্থায় সে আমার সাথে। সি সাইফ, তুমি তোমার আসল রূপ দেখিয়ে দিলে। আমার ওড়নাটা পর্যন্ত গায়ে নেই, এদিক ওদিক খুঁজছিলাম। হঠাৎ ডেভিলটার তার গায়ের নিচ থেকে ওড়নাটা বের করে আমার গায়ে পরিয়ে দিয়ে বলল, এখন কেমন লাগছে তোমার? হ্যাঁ? আমি কিছুই বললাম না। চুপ করে পাশ কাটিয়ে যেতেই সাইফ আমার হাত ধরে টান দিয়ে তার কাছে আনতেই আমি রাগ কন্ট্রোল করতে না পেরে সাইফের মুখে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। তারপর রাগী চোখে তার দিকে তাকিয়ে বললাম, দেখিয়ে দিলেন তো আপনার আসল রূপ। এই ছিল আপনার মনে? লজ্জা করে না আপনার? আমি তো ভাবতেও পারছি না আপনি এমন। শরীরের প্রতি আপনার এত লোভ! ছি সাইফ, ছি! কিভাবে পারলেন আপনি আমার সাথে এমন করতে? এতটা নীচ মনের মানুষ আপনি। এতগুলো কথা বললাম, কিন্তু সাইফ একটা কথারও উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সাইফের চোখ দিয়ে তো আগুন বের হচ্ছে, লাল বর্ণ ধারণ করেছে। একটু পর সামিহা আর ময়না এলো। ময়নার হাতে খাবারের ট্রে। সামিহা ময়নাকে খাবার টেবিলে রেখে যেতে বলল। ময়না চলে গেলে সামিহা আমার পাশে বসলো। তাহলে তোমার জ্ঞান ফিরেছে। হঠাৎ তুমি অজ্ঞান হয়ে গেলে কিভাবে? আর তোমার জ্বর আসলো কেমনে? আমার জ্বর এসেছিল? তুমি তো গতকাল সকালে অজ্ঞান হয়েছিলে। পুরো একটা দিন তুমি বেহুশ ছিলে। আমি সামিহার কথা শুনে খুবই অবাক হলাম। কি, আমি পুরো একদিন বেহুশ ছিলাম? তোমার কাপড় ভিজা ছিল, মা চেঞ্জ করেছে, আর ভাইয়াকে খুব বকেছে। আমার কাপড় মা চেঞ্জ করেছে, আর আমি কিনা না জেনে আমার সাইফকে থাপ্পড় মারলাম। আর সারা রাত ভোর তো ভাইয়াই তোমার কেয়ার করেছে। আমার খুব খারাপ লাগছে। নিজের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছে যে আমাকে সুস্থ করলো, আমি কিনা তাকেই। ছি সানিয়া, ছি! তারপর মাও এসে আমায় দেখে গেল আর খাবার জোর করে খাইয়ে দিল। এইভাবে 2-3টা দিন কেটে গেল। মা, সামিহা সবাই আমার অনেক সেবা করলো, আর আমি সুস্থ হয়ে উঠলাম। তবে এই কদিনের ডেভিলটা আমার কাছেও এলো না, আর আমার সাথে একটা কথাও বলল না, আমার দিকে তাকাতোও না। সারাদিনেও বাসায় থাকতো না, শুধু রাতে এসে ঘুমোতো, আবার সকালে চলে যেত। কোথায় যেত আমায় বলার প্রয়োজনও মনে করতো না। আমি সাইফের সাথে কথা বলার চেষ্টা করেও বারবার ব্যর্থ হতাম। তার সাথে যে খুব খারাপ ব্যবহার করেছি আমি, ক্ষমা চাওয়া দরকার। সাইফ তো আমাকে সেই সুযোগটাও দিচ্ছে না। সকালে ব্রেকফাস্ট শেষে ডেভিলটা উঠেই যাচ্ছিল। মা তাকে বসিয়ে দিয়ে বলল, ছোট ভাবির ওখানে দাওয়াত দিয়েছে, না গেলে খুব রাগ করবে। সাইফ কিছুতেই মানছে না, বলছে তার কাজ আছে, যেতে পারবে না। আমি আগ বাড়িয়ে বললাম, থাক মা, আমাদেরও যাওয়া লাগবে না। আপনি পুপিকে বলে দিন যে ওনার কাজ আছে, আমরা না হয় অন্যদিন যাব। এবার টেবিলটা আমার দিকে বাঁকা চোখে তাকালো।
মা আমার দিকে তাকিয়ে বলল, তুমি বুঝবে না মা এসব। তোমার বড় আপার বাসায় গেছো, কিন্তু ছোট আপার বাসায় না গেলে উনি খুব রাগ করবেন, তাই যেতেই হবে।